আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? একটু অ্যানসার করবেন। জি দেখা যাচ্ছে। ওকে, ধন্যবাদ ভাইয়া। জি ভাই, স্ক্রিন একদম ক্লিয়ার। ওকে, আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করব। অলরেডি 6 মিনিট আমরা লেট করছি বাকিদের জন্য। যারা আসার তারা আসবে, আমরা আমাদের ক্লাসটা কন্টিনিউ করি। তো গত ক্লাস নিয়ে আমি আপনাদের কাছে কোয়েশ্চেন, গত ক্লাসটা আমাদের থিওরি রিলেটেডই ছিল। তো সেই ক্লাস নিয়ে কারোর যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে বা কোনো কিছু টপিক একটা মিসিং মনে হয় আপনার, যে বুঝি নাই, তাহলে আপনি হ্যান্ড রাইজ করতে পারেন। হ্যান্ড রাইজ হচ্ছে যেটা, আপনি হ্যান্ড রাইজ অথবা আনমিউট করে বলতে পারেন কি সমস্যাটা আপনার। আচ্ছা, কারোর কোনো ধরনের, তাহলে আমি আশা করতেছি প্রবলেম নাই। যা ক্লাস ছিল ওটা আশা করি ক্লিয়ার বুঝছেন আপনারা। আমরা সরাসরি আমাদের আজকের ক্লাসে যাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে 14 নম্বর ক্লাস, আমরা সবাই জানি। এবং আমাদের 14 নম্বর ক্লাসের যে টপিকটা আজকে, সেটা আমরা আগে দেখে নিই। আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 14, 14 নম্বর ক্লাস, এবং এই ক্লাসের মডিউলটা হচ্ছে মডিউল 6, অ্যাডভান্স টার্গেটিং স্ট্র্যাটেজি নিয়ে কথাবার্তা বলবো আমাদের এই টপিকগুলোতে, মানে এই ক্লাসগুলোতে। এখন থেকে যে ক্লাসগুলো হবে সেগুলো সবগুলোই অ্যাডভান্স বিষয়। হয়তোবা বুঝতে আপনার একটু কষ্টকর হলেও আপনি বারবার যখন রিপিট এটা ক্লাসটা দেখবেন অথবা প্র্যাকটিস করার চেষ্টা করবেন, তখন আপনার কাছে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো আমরা আমাদের স্লাইড, আজকের টপিক যেটা আছে সেটাতে যাই। প্রথমে আমরা আমাদের ডক্স শিটটাতে যাই। ডক্স ফাইলে যদি আমরা আসি, আমাদের হচ্ছে মডিউল 6-এ আমরা প্রিভিয়াস ক্লাসগুলো মডিউল 5 শেষ করলাম, এবং আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মডিউল 6-এর অ্যাডভান্স টার্গেটিং নিয়ে কথাবার্তা বলবো। প্রথম 3টা টপিক নিয়ে আজকে আমাদের ক্লাস থাকবে। প্রথম টপিকটা থাকবে এসিসিএ ফ্রেমওয়ার্ক, এবং আরেকটা থাকবে AIDA, যেটা আইডা ফ্রেমওয়ার্ক বলে, এবং আরেকটা থাকবে AFCPL ফ্রেমওয়ার্ক। এগুলা বিভিন্ন মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এই জন্য আমাদের, যেহেতু আমরা মার্কেটিং রিলেটেড কাজ করব, আমাদের বিভিন্ন ব্র্যান্ডের জন্য মার্কেটিং করে দিতে হবে। তো তার জন্য আমাদের বিভিন্ন স্ট্র্যাটেজি আমাদেরকে মেনটেন করতে হবে। তো স্ট্র্যাটেজিগুলো কীভাবে মেনটেন করব? এই বিভিন্ন ফ্রেমওয়ার্ক ব্যবহার করে। আমরা ম্যাথ করার সময় যেরকম সূত্র ব্যবহার করি, মার্কেটিং করার ক্ষেত্রেও সেরকম কিছু ফ্রেমওয়ার্ক আপনাকে সূত্র মেনে কাজ করতে হবে, তাহলে আপনি বেস্ট রেজাল্টটা আপনি বের করে আনতে পারবেন বেস্ট। তাহলে আমরা প্রথম আমাদের কি টপিক আছে, এসিসিএ যে ফ্রেমওয়ার্কটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করি। তো এসিসি যে ফ্রেমওয়ার্কটা আছে আমাদের, প্রথমে দেখি আমরা এসিসি ফুল ফর্মটা কি আসলে। এসিসি একটা ফানেল, আমরা আজকে সেলস ফানেল নিয়ে কথা বলবো বিভিন্ন ধরনের। তো এসিসির ফুল ফর্ম যেটা, সেটা হচ্ছে অ্যাট্রাকটিভ, কানেক্ট এবং কনভে অ্যাকশন। অ্যাট্রাকটিভ হচ্ছে এ দিয়ে, এ ফর অ্যাট্রাকটিভ, সি ফর কানেক্ট, সি ফর কনভে, এ ফর অ্যাকশন। তাহলে আমাদের এটা যেটা ফ্রেমওয়ার্ক, এটা একটা সেলস ফানেল যে ফ্রেমওয়ার্কটা নিয়ে আলোচনা করছি আমরা, এটা কিভাবে কাজ করছে আসলে, এবং এটা কিসের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। এটা যখন আমরা অ্যাড ক্রিয়েটিভ তৈরি করব, অ্যাডের জন্য ভিডিও বানাবো, অ্যাডের জন্য যখন আমরা ইমেজ তৈরি করব, সেক্ষেত্রে আমরা এই ফ্রেমওয়ার্কটার মেনটেন করব। ফার্স্ট কি, এটা দেখি, এ ফর অ্যাট্রাকটিভ। আমাকে যে আমার ইমেজটা, আমার যে কন্টেন্টটা, অ্যাড কপিটা আছে, অ্যাড ক্রিয়েটিভটা, সেটা আমাদেরকে অ্যাট্রাকটিভ করতে হবে, যাতে মানুষ আকর্ষিত করতে পারি। বেশি বেশি মানুষকে যদি আমি অ্যাট্রাক্ট করতে পারি, আমার ইমেজ হোক ভিডিওতে হোক, তাহলে আমরা কি করতে পারবো, মানুষকে এই ফানেলটার মধ্যে নিয়ে আসতে পারবো, বেশি মানুষকে। তার কারণে এই ফানেলটা দেখেন, এই ফানেলটা সবচেয়েতে বড়। অ্যাট্রাকটিভ করালাম, তারপরের স্টেপটা কি, সি। সি দিয়ে কি আসতেছে, কানেক্ট। আপনি যে কথাটা বলতেছেন, আপনার যে ভিডিওটা, আপনার যে ইমেজটা, সেটা তো মানুষকে অ্যাট্রাকটিভ করলেন। এখন তো ওটার সাথে কানেক্ট করাতে হবে তাদেরকে। তারা যে পড়তেছে বা তারা যে ভিডিওটা দেখতেছে, দেখে তাদের রিলেট করতে হবে, তাদের লাইফের সাথে কি করতে হবে,
রিলেট করতে হবে যে হ্যাঁ আমারও এই প্রবলেমটা হচ্ছে বা আমারও এই জিনিসটা প্রয়োজন। কারণ আপনি যেটাই হোক না কেন, ফিজিক্যাল প্রোডাক্ট হোক, ডিজিটাল প্রোডাক্ট হোক, আপনার যে কোনো কিছুই হোক না কেন, সার্ভিসেস হোক না কেন, আপনি কোনো একটা জিনিস ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে কি করতে যাচ্ছেন, বিক্রি করতে যাচ্ছেন। তো বিক্রি করতে গেলে কি করতে হবে, প্রথমে মানুষকে, বেশি সংখ্যক মানুষকে অ্যাট্রাকটিভ করতে হবে। পরের স্টেপে কি করতে হবে, সেটার সাথে তাদেরকে কানেক্ট করতে হবে, তাদেরকে রিয়েলাইজ করাতে হবে যে না এটা আপনার জন্যই, এটা আপনার জন্যই শুধুমাত্র করা। তাহলে কি করব আমরা, সেকেন্ড স্টেপে এসে আমরা কানেক্ট করার চেষ্টা করব আমাদের সাথে। তারপরে কি করব, কনভে করার চেষ্টা করব। কনভেটা কি, সি ফর কনভে, 3 নম্বর সি। তাহলে কানেক্ট করে ফেললাম আমরা, অ্যাট্রাকটিভও করলাম, কানেক্টও করলাম, তাকে কনভিন্স করতে হবে যদি আমরা এভাবে বলি যে হ্যাঁ আপনি এই প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারেন। কেন নেবেন, কি নেবেন, সেটা আমরা এই অ্যাট্রাকটিভ, কানেক্ট এবং কনভে 3টার মধ্যেই তাকে বলে দিব। কনভেতে এসে কি করবে, সে ডিসিশন নেবে যে না তার আসলেই এটা প্রয়োজন আছে, সে এটা তার সমাধানগুলো পাবে। সে এইভাবে অনেক কিছু বিবেচনা করে সে একজন কাস্টমার বা একজন অডিয়েন্স, সে ডিসিশন নেবে যে না আমি এটা প্রয়োজন আমার, আমি এটা পারচেস করতে চাচ্ছি। পারচেসটা করতে চাচ্ছি যখন, তারপরের স্টেপটা আর একটা কী আছে, এ ফর অ্যাকশন। এ ফর দিয়ে আমরা কি বুঝতেছি, অ্যাকশন বুঝছি। তো অ্যাকশন মানে কি হচ্ছে, সে কোনো একটা অ্যাকশন নিল। দেখেন, সে অ্যাট্রাকটিভ করলেন আপনার, তার সাথে প্রোডাক্টের সাথে বলেন, আপনার অ্যাডভার্টাইজিংয়ের যে ক্রিয়েটিভটা বানাইছেন আপনি, সেটার সাথে তাকে কানেক্ট করলেন, তাকে কনভিন্সও করলেন, কনভে করলেন। কনভে করার পর এখন আসছে কি অ্যাকশন। সে ডিসিশন নিয়ে নিছে কিনবো, সে অ্যাকশনে এসে কিনেও ফেলছে। সে আপনার সার্ভিস, যদি এটা একটা কোর্স হয়, কোর্সটা পারচেস করে ফেলছে। এটা যদি কোনো একটা প্রোডাক্ট হয়, সেটাও পারচেস করে ফেলছে। অথবা কোনো সার্ভিস হোক, সেটাও সে নিচ্ছে। নেওয়ার জন্য কি হচ্ছে, অ্যাকশন, যে কোনো ধরনের অ্যাকশন। এমনও হইতে পারে এটা যে তার ইমেল সাবমিট করার কথা বলছেন আপনি অ্যাডের মাধ্যমে, যেটা আমরা বলি লিড অ্যাড ক্যাম্পেইন, সেটার মাধ্যমেও হতে পারে। এই টোটাল বিষয়টা কোথায় পড়তেছে, আমরা এসএসসি এর ক্ষেত্রে ব্যবহার করব। ডিজাইন ইউর অ্যাড ইউজিং এসএসসি এ ফ্রেমওয়ার্কও বলতে পারেন, অথবা মেথডও বলতে পারেন। আমরা যদি এই মেথডটাকে ব্যবহার করে কাজটা করার চেষ্টা করি, তাহলে আমাদের সেলস হওয়ার যে পসিবিলিটি এবং আমাদের যে রেজাল্টের যে আউটকামটা আসবে, সেটা খুবই ভালো আসবে। তার জন্য আমাদেরকে এই ফ্রেমওয়ার্কটা ভালোভাবে বুঝতে হবে। তো ফ্রেমওয়ার্ক তো বুঝলাম আমরা এখন থিওরি বুঝলাম এটা কিভাবে ব্যবহার করছি। এই থিওরি পর্যন্ত এতটুকু যে বুঝতে পারছেন সবাই, একটু আমাকে এনশিওর করবেন প্লিজ। সবাইকে আমরা বুঝছি, আমরা রেসপন্স করব, হয় মেসেজে অথবা আনমিউট করে আমরা বলবো যে বুঝছি বা বুঝি নাই। আমি বাকি যে সবাই আছি যারা, আমরা সবার থেকে আমি রেসপন্স আশা করতেছি, সেটা হোক বা ভয়েস, সেটা হোক বা মেসেজ। ওকে, কিছু সংখ্যক রিপ্লাই দিয়েছেন মেসেজে। ওকে, তাহলে আমরা এখন তো দেখলাম এটা থিওরি, কিভাবে আমরা কি করতে পারি। এখন একটা প্র্যাকটিক্যাল বিষয় দেখি আমরা। এর জন্য আমরা অ্যাড সেটআপে আসলাম। আমরা অ্যাড অ্যাকাউন্টটা চেঞ্জ করে যে কোনো আমাদের একটা অ্যাডে যাই। আমরা এটা একটা লাইভ ক্যাম্পেইনে আসলাম, আমরা লাইভ ক্যাম্পেইন থেকে বোঝার জন্য আমি এডিটে যাচ্ছি। আমরা কিভাবে ক্যাম্পেইন সেটআপ করতে হয় সেটা তো জানি সবাই। তো আমরা এডিটে গিয়ে এটারই একটা অ্যাড ক্রিয়েটিভ, যেহেতু ডিজাইনের কথা বলছি আমরা,
ডিজাইনের কথা যেহেতু বলছি, এখানে আমরা ওই ডিজাইনটা দিয়েই আমরা বোঝার চেষ্টা করব। আমাদের যেহেতু অ্যাড লেভেল এটা 3 নাম্বারটা, তাহলে আমাদেরকে অ্যাডটা ডিজাইন করতে হচ্ছে কোথায়? বিভিন্ন কথা বলে, বিভিন্ন কিছু ইমেজ ভিডিও দিয়ে আমাদের সেটআপ করতে হচ্ছে কোথায়? অ্যাড লেভেলে। অ্যাড লেভেলে আসার পর যদি আমরা একটু নিচের দিকে আসি, তাহলে আমরা এটা একটা পোস্ট নিছি। তাহলে দেখেন, প্রথমে দেখায় আমরা এটা একটা লাইভ ক্যাম্পেইন চলছে। এই লাইভ ক্যাম্পেইন নিয়ে আপনাদেরকে বোঝাই। এটা একটা ইমেজ দেখছেন আপনারা, এবং এই পাশে কিছু টেক্সট আছে। আমি প্রথমে ইমেজের দিকে যাচ্ছি। ফার্স্ট স্টেপ কি করব? মানুষ কি দেখবে আমাদের? আমাদের দেখবে হচ্ছে কি ইমেজটা, তাকে অ্যাট্রাকটিভ করতে হবে। সে তো এই ধরনের অ্যাড আমার মতো আরও 10 জন, আরও হাজার হাজার মানুষ বলতে পারি আমরা, চালাচ্ছে একই সময়, একই জায়গায় লোকেশন টার্গেট করে একই মানুষের ফিডে যাচ্ছে। তাহলে সে আমার এটা দেখে অ্যাট্রাক্ট হবে কেন? কারণ আমি তার প্রবলেমের কথাটা বলতেছি। ধরে নেন আমি কি বলছি এখানে, আপনি কি ফেসবুক রেস্ট্রিক্টেড খেতে খেতে ক্লান্ত? আমি তাকে কি বলতেছি, তাকে রিয়েলাইজ করাচ্ছি যে সে ফেসবুকে রেস্ট্রিক্টেড খাচ্ছে, এই কথাটা বলতেছি। আপনার এই সমস্যার সমাধান দিচ্ছি আমরা। এটা বলার পর, এতটুকু বললাম আমরা। এটা বলার পর কি হয়েছে দেখেন, এখানে আমি একটা ইমেজ দিয়ে দিছি তাকে। ইমেজটা কেন দিলাম? ইমেজ তো ছাড়াও দিতে পারতাম, আমি লেখাটা দিলাম, লেখার পরে ইমেজ আর কেন প্রয়োজন? ইমেজটা এই কারণে দেওয়া যাতে সে অ্যাট্রাক্ট হয়। সে লেখাটা পড়বে পরে, প্রথমেই দেখবে ইমেজ, এই ইমেজটা পড়ার পর চোখে পড়বে এই ইমেজটার এই অংশটুকু। কোন অংশটুকু? এই ইমেজের যে ল্যাপটপ স্ক্রিনে, মনিটর স্ক্রিনে যেটা দেওয়া আছে এইটা রেস্ট্রিকশন। কারণ সে এটা অলরেডি সে কোথাও না কোথাও দেখছে, কোথায় দেখছে? সে অ্যাড চালাইতে গিয়ে যখন রেস্ট্রিক্টেডের সম্মুখীন হয়েছে তখন এটা তার পরিচিত। তার এই লেখাটা কিন্তু পরিচিত না, তার আমার এই লেখাটা পরিচিত না, এতটুকু লেখা পরিচিত না, তার লেখা হচ্ছে পরিচিত এই নিচেরটুকু। তো এই নিচেরটুকু পরিচিত হওয়ার কারণে কি করবে? সে অ্যাডটাকে স্টপ করবে, মানে অ্যাডটাকে দেখবে, দেখার পর সে প্রথমে টাইটেলটা পড়ার চেষ্টা করবে, প্রথমে এই টাইটেলটা পড়বে, দেন সে উপরের যে আমরা অ্যাড কপি বলি, আমাদের অ্যাডের ভাষায় এটা কি বলবো? অ্যাড কপি। উপরের যে লেখাটা, এই অ্যাড কপিটা আমরা ফেসবুকের ভাষায় কি বলি? ক্যাপশন বলি, আমরা অ্যাড কপি বলবো অ্যাডের ভাষায়। তো এই অ্যাড কপিটা সে পড়বে, তারপরে সেখানে আমরা আমাদের এই অ্যাড সম্পর্কে বিস্তারিত আমাদের এখানে বলা আছে। আচ্ছা, আমরা যদি এটা কেটে দিই, তাহলে এখানে যে সিমোরে যদি ক্লিক করে তাহলে আরও অনেক বিস্তারিত সে পড়তে পারবে। তাহলে প্রথমে তাকে আমাদেরকে কি করতে হচ্ছে? একটা ডিজাইনিংয়ের মাধ্যমে, সেটা হোক বা ভিডিও, সেটা ইমেজ, যে কোনো কিছু হতে পারে, তাকে আমাদের এখানে কি করতে হচ্ছে? অ্যাট্রাকটিভ করাতে হচ্ছে। অ্যাট্রাকটিভ হলেই সে আমাদের ফানেলে আসবে। তাহলে ফার্স্ট স্টেপ আমরা কমপ্লিট। এখানে কি করতে হচ্ছে আমাদের? সে এগুলা পড়লো, এটা তো ফাইনাল আউটপুট। আমি কি দেখাচ্ছি আপনাদেরকে? আমি আপনাদেরকে এই বিষয়টা পুরোটাই দেখালাম কি ফাইনাল আউটপুট। ফাইনাল আউটপুট বলতে কি? সে পেজ দেখতে পারবে, লেখাটা দেখতে পারবে, ইমেজ দেখতে পারবে, এখানে কি করতে বলতেছি সেটাও দেখতে পারবে। তাহলে এটা বুঝলাম। এখন এখানে আমাদেরকে কি করতে হচ্ছে? এই জায়গাটাতে আমাদের সব কিছু সেট আপ করতে হচ্ছে। এখানে কিভাবে সেট আপ করতেছি? যেমন আমরা তো ইমেজ একটা নিতে পারি, কিভাবে নিতে হয় ইমেজ? একটা ইমেজ নিলাম, ধরে নেন সাপোজ এই ইমেজটা আমরা নিলাম। তারপর আমরা কি লেখাটা দিব? এখানে আমরা একটা প্রাইমারি টেক্সটে এসে লেখা দিলাম যাতে সে পড়ে বুঝতে পারে, আরও ক্লিয়ার হয়। ক্লিয়ার হলো সে। তারপরে কল টু অ্যাকশন, তাকে আমরা কি করাতে যাচ্ছি আসলে? এখানে যেটা আমাদের ফ্রেমওয়ার্কে ছিল, এখানে আমাদের যে টপিকটাতে ছিল কি অ্যাকশন করাতে যাচ্ছি, তাকে দেখানোর পর সে কি ধরনের অ্যাকশন নিবে। অ্যাকশনটা আমি এখানে চাচ্ছি সে আমার এটা দেখে সে আমাকে মেসেজ দিক। সে কি করবে? এখানে আমি তাকে সেট করে দিছি সে মেসেজ দিবে আমাকে। তাহলে আমরা ক্লিয়ার আশা করি, এতটুকু বুঝছি কীভাবে একটা সেট আপ করতে হচ্ছে, কীভাবে আমরা ফ্রেমওয়ার্কটা ব্যবহার করে কাজটা করার চেষ্টা করতেছি। এতটুকু ক্লিয়ার আমরা সবাই? একটু রেসপন্স করবেন আপনারা। ওকে, বাকিটা ধরে নিলাম হয় চুপচাপ কিছুই বুঝেন নাই, অথবা আপনারা প্রশ্নটাই খুঁজে পাচ্ছেন না, আসলে প্রশ্নটা করব কি, বুঝছি নাকি বুঝি না, এটাই আপনারা কনফিউজ আছেন। আমরা কি নেক্সট টপিকে যেতে পারি? ওকে, আপনাদের রেসপন্স দেখে বোঝাই যাচ্ছে। ওকে, আমরা নেক্সট টপিকে যাচ্ছি। নেক্সট টপিকটা হচ্ছে কি আমাদের আরেকটা ফ্রেমওয়ার্ক নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে কি
আইদা, AIDA ফ্রেমওয়ার্ক ফর সেলস ফানেল। এটা একটা সেলস ফানেল। আমরা বিভিন্ন ই-কমার্সের জন্য বা বিভিন্ন যে কোনো ক্ষেত্রে আমরা যখন মার্কেটিং করব তখন এই ফানেলটা ব্যবহার করতে পারি আমরা। এই ফানেলটা এবং AFCPL ফানেলটা একই বলতে পারেন, আপনারা বোঝার পরে এটা নিজেরাই যাচাই করতে পারবেন একই কিনা। তবে আইদা যেটা আছে, আইদাটা হচ্ছে অনেক ওল্ড, প্রায় 70 থেকে 80 বছর বা 90 বছর এরকম হবে এর বয়সটা এতটুকু। যেহেতু এটা ওল্ড হয়ে গেছে, বর্তমানে যুগ পরিবর্তন হচ্ছে, আগের মানুষরা যেভাবে অ্যাপ্রোচ করতো, মার্কেটিং স্টাইল যেরকম ছিল ট্রেডিশনাল, এখন সেই আস্তে আস্তে সেটা চলে যাচ্ছে। তো চলে যাওয়ার কারণে আমরা এটাতে কাজ করতেও পারি, করলেও আউটপুট পাবো আমরা, বাট এটাতে করলে সবচেয়ে বেস্ট রেজাল্টটা আসতে পারে বা বেটার হতে পারে, যেহেতু এটা মডার্ন যুগকে টার্গেট করে, বর্তমান অবস্থানকে টার্গেট করে বানানো এটা। তাহলে আমরা প্রথমে আইদাটা দেখি। আইদাটা কি? আইদা ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে এ দিয়ে অ্যাটেনশন বোঝাচ্ছি, আই দিয়ে আমরা ইন্টারেস্ট বোঝাচ্ছি, ডি দিয়ে ডিজায়ার বোঝাচ্ছি, এ দিয়ে অ্যাকশন বোঝাচ্ছি। কিছু কিছু পরিচিত মনে হচ্ছে, কিছু কিছু আমরা শব্দ দেখার সাথে সাথে বুঝে গেছি যে এটা কি বোঝাতে যাচ্ছে আসলে। তাহলে অ্যাটেনশন যেটা, অ্যাটেনশনটা হচ্ছে কি এ ফর অ্যাটেনশন। অ্যাটেনশনটা কিভাবে কাজ করছে? আপনি একটা মার্কেটিং ক্যাম্পেইন চালাবেন, আপনার একটা ক্লায়েন্ট বললো যে আপনাকে মার্কেটিং করে দিতে হবে তার একটা প্রতিষ্ঠানের জন্য। সে প্রতিষ্ঠানটা ধরে নিলাম যে একটা টি শার্ট বিক্রেতা, সে টি শার্ট বিক্রি করবে। এখন কি করবেন? আপনাকে কেউ চিনে না, আপনি কি করতেছেন? আপনার যে টি শার্টটা বিক্রি করার চেষ্টা করতেছেন বা বিক্রি করবেন ভাবতেছেন, সে টি শার্টের একটা ক্যাম্পেইন বানালেন এরকম যে এই টি শার্টটার এরকম এরকম ফিচার বা এরকম কাপড় দিয়ে বানানো, এরকম প্রাইস, সব কিছু মিলাই কি করলেন? একটা ডিজাইন তৈরি করলেন, অ্যাটেনশন নিচ্ছেন তাদের। আপনি ভিডিও হোক সেটা ইমেজ হোক, তাদের অ্যাটেনশনটা নেওয়ার চেষ্টা করতেছেন। অ্যাটেনশন নিতে পারলে তারপরে আসবে কি ইন্টারেস্ট তৈরি করতে হবে তাদেরকে, যে না আমি এই প্রোডাক্টটা আসলে নিতে পারি, আমি এই প্রোডাক্টটা নিলে আমার এই সুবিধাগুলো হবে। তারপর তাকে বারবার অ্যাডটা দেখানোর মাধ্যমে কি করতেছি আমরা? তাকে ইন্টারেস্ট তৈরি করাচ্ছি তার মধ্যে। এই ইন্টারেস্ট তৈরি করার মধ্যেই থেকে এই অ্যাটেনশন নিলাম, ইন্টারেস্ট তৈরি করলো, অ্যাটেনশন সবাই আসলো। দেখেন এই ফানেলটা কিন্তু বড়, অ্যাটেনশনে আসলো সবাই, মনে করলাম যে 100 জন আসলো, 100 জন থেকে কমে কতজন হয়ে গেল? সাপোজ ধরে নেন 80 জন হয়ে গেল। তারপরের স্টেপে আরও কমে গেল, হয় 50 জন হয়ে গেল, তারপরের জনে আসলো 20 জন। এভাবে আস্তে আস্তে ফানেলটা কি হবে? ছোট হতে থাকবে এবং আপনার যে জেনুইন কাস্টমার যেগুলো, সেগুলো এই ছোট্ট একটা ফানেলের মধ্যে চলে আসবে আস্তে আস্তে কমে। তো আমরা ধরে নিলাম অ্যাটেনশন নিলাম 1000 মানুষের, সেখান থেকে ইন্টারেস্ট তৈরি হলো 500 মানুষের, এবং ওই 500 জন মানুষ তো ইন্টারেস্ট তো হতেই পারে, পছন্দ হওয়ার পর আমাদের ইন্টারেস্ট তৈরি হতেই পারে যে আমি নিব বা আমার এটা প্রয়োজন। আসলে আমার যে প্রয়োজন কথাটা বলতেছি, এই কথাটা এভাবে বলাতে হবে তাদের দিয়ে যে এটা আসলেই আমার প্রয়োজন, ডিজায়ার তৈরি করতে হবে যেটা এটা আমার লাগবেই, এরকম তৈরি করাতে হবে। কিভাবে তৈরি করাতে পারবো? এই যে অ্যাটেনশন ইন্টারেস্টের এমন এমন বিষয় তাদেরকে দেখাবো, এমন এমন বিষয় তাদেরকে বলবো, কোনো আপনার যে প্রোডাক্ট, ওই প্রোডাক্টের বাইরে গিয়ে আপনি কিছু বলবেন না বা ওই প্রোডাক্টের এক্সট্রা কিছু বলার চেষ্টা করবেন না। আপনার যে প্রোডাক্ট সেই সম্পর্কে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন, যতটুকু জেনুইন ততটুকু ইনফরমেশন দিয়ে তাকে ইন্টারেস্ট তৈরি করাবেন। তারপরে আসবে ডি ফর ডিজায়ার। ডিজায়ারটা সে না আমার এই প্রোডাক্ট আসলেই লাগবে, আসলেই লাগবে যখন ধরেই নিছে যে না আমার আসলেই লাগবে, তখন আসবে কি এ ফর অ্যাকশন। তাকে অ্যাকশন করাতে হবে যে না আপনি এটা কিনে ফেলুন, অথবা আপনি আমাদেরকে মেসেজ দিন কিনেন আমাদের কাছ থেকে। সে কি ডিসিশন নিয়ে নিল, কি একটা অ্যাকশন নিল, কি যে আমি এটা কিনবো। এই কিনবে যখন কিনে ফেলছে সেটাকে বলতেছে কি একটা অ্যাকশন। তাহলে আমরা অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার এবং অ্যাকশন, আশা করি এটাও আমরা ফ্রেমওয়ার্কটা বুঝতে পারছি এবং কিভাবে ব্যবহার করব, কোথায় লাগবে, আমরা এতটুকু ক্লিয়ার। আমরা একটা মার্কেটিং ক্যাম্পেইন চালাবো যেখানে অ্যাটেনশন নিব মানুষের, তারপরে ওখান থেকে আমরা ইন্টারেস্ট তৈরি করাবো তাদের, এবং তাদেরকে আসলেই যে ইন্টারেস্ট এবং তার যেটা প্রয়োজন এবং তার যেটা লাগবে সেটা ডিজায়ার তৈরি করাবো, এবং সে যে নিবেই এবং তাকে যে নেওয়াবো বা আমরা, সেটার জন্য আমরা কি করব? অ্যাকশন। তাহলে আমরা আইদা যে ফ্রেমওয়ার্কটা কিভাবে কাজ করছে সেটা আমরা জানলাম। এখন আইদার পরে আপনাদের কাছে আসি, আইদা নিয়ে কারো যদি কোনো কোয়েশ্চেন আসে তাহলে আপনি করতে পারেন।
আইডা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাই, আইটা আর এসএসসি এর মধ্যে কোনটা বেশি কার্যকরী? আচ্ছা, এসএসসি হচ্ছে আরেকটা, এটা এসএসসি হচ্ছে যেটা এসএস এসিসিএ যেটা ছিল, ওটা ফ্রেমওয়ার্ক ব্যবহার করবেন আপনি শুধুমাত্র যখন আপনার অ্যাডটা ডিজাইন করবেন। আমি বলেই দিছি এখানে টপিকের মধ্যে আমাদের আছে যে এসিসিএ ফ্রেমওয়ার্ক ফর অ্যাড ক্রিয়েটিভ, আর এগুলা বাকিগুলা সেলস ফানেলের ক্ষেত্রে। তো এসিসিটা কখন ব্যবহার করবেন? যখন আপনার একটা ক্যাম্পেইন আপনি সেট আপ করবেন, আপনি এখানে এসে সেট আপ করবেন, আপনি কী লেখাটা পড়াবেন তাকে, কারণ সব কিছুর মধ্যেই বিবেচনা করবে যে আপনার অ্যাডটা সে দেখবে কতক্ষণ, কারণ এই একটা ডিসিশান সে 1.5 সেকেন্ডের মধ্যে সে ডিসিশানটা নিয়ে ফেলে যে না, সে আসলে এটা কিনতে চাচ্ছে বা আসলে এটা তার জন্য অ্যাডটা চালানো হয়েছে, নাহলে তো আপনার মতো আরও অনেকেই চালাচ্ছে। তো দুই কাজের ক্ষেত্রে আমাদের ফ্রেমওয়ার্ক বুঝতে হবে। বুঝতে পারছেন? আপনারা কি ক্লিয়ার আইদা ফ্রেমওয়ার্কটা? একটু সবাই মেসেজে অথবা আমি জি ভাই, বুঝতে পারছি। ওকে, ধন্যবাদ ভাই। ওকে, ঠিক আছে। আমাদের আজকের ক্লাসগুলো এই যেগুলো থিওরি ক্লাস থাকবে, এগুলো হচ্ছে বা কথা বলতে হয় একটু বেশি তুলনামূলক, কিন্তু একদম শর্ট ক্লাস হবে আমাদের। এই ক্লাসটাও খুব বেশি লং হবে না, একটু মনোযোগ সহকারে আমরা দেখি সবাই। যেহেতু আমরা আইদা বুঝলাম, তারপরে আসবে কি আমাদের আর একটা ফ্রেমওয়ার্ক পরিচিত, যেটা বর্তমানে সবাই বেশিরভাগই ক্যাম্পেইনের ক্ষেত্রে ব্যবহার করে, AFCPL। এটাও একটা সেলস ফানেল মার্কেটিং ফ্রেমওয়ার্ক। সেটা হচ্ছে কি, এতে আমরা A ফর অ্যাওয়ারনেস, F ফর ফ্যামিলিয়ার, C ফর কনসিডারেশন, P ফর পারচেস, L ফর লয়্যালটি। তাহলে এখানে যে পাঁচটা ওয়ার্ডের মাধ্যমে বা পাঁচটা লেটারের মাধ্যমে যেগুলো প্রকাশ করা হচ্ছে, এটাকে পুরোটাকে আমরা একটা ফ্রেমওয়ার্ক বলতেছি বা মার্কেটিং ফানেল বলতেছি। কিভাবে কাজ করছে দেখেন। এ ফর অ্যাওয়ারনেস, আমরা আইডাতেও কিন্তু এ পাইছিলাম, আমরা অ্যাটেনশনের জায়গায় কিন্তু অ্যাওয়ারনেসও বলতে পারতাম, চাইলেই বলতে পারতাম, কিন্তু বলা যাচ্ছে না কেন? কারণ হচ্ছে আইদা ফ্রেমওয়ার্কটা এভাবেই ব্যবহার করা হচ্ছে যে সে আপনাকে অলরেডি জানে, আপনার সম্পর্কে জানে, আপনার কোম্পানি সম্পর্কে জানে, তবে আপনার যে বর্তমানে যে অ্যাড চালাচ্ছেন সেটা সম্পর্কে সে জানে না, সেটার জন্য আপনি অ্যাটেনশন নিচ্ছেন। আর FCPL এর ক্ষেত্রে কি হচ্ছে, প্রথম আপনি অ্যাওয়ারনেস ক্রিয়েট করতেছেন, আপনার ব্র্যান্ড সম্পর্কে জানাচ্ছেন, আপনার প্রোডাক্ট সম্পর্কে জানাচ্ছেন, আপনার সার্ভিস সম্পর্কে জানাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। তারপরে আসছে কি ফ্যামিলিয়ার, তাকে ইউজ টু করতে হচ্ছে, তাকে তো আপনি বারবার, এই যে দেখেন আপনি যেমন এখানে আপনি আইদার ক্ষেত্রে কি করতেছেন, সরাসরি অ্যাটেনশনে চলে যেতে পারতেছেন আপনি। তারপরের স্টেপে কি আছে, A ফর ফ্যামিলিয়ার বলতে কি, আপনার সাথে তাকে পরিচিত করে নিতে হবে, যে সে আপনাকে চিনে, আপনি কি করেন, আপনার ব্র্যান্ড কি করে, আপনার প্রোডাক্ট কি, সব কিছু সে জানে, কিন্তু সে আপনার কাছ থেকে কখনো প্রোডাক্ট কিনে নাই। তাহলে আমরা F ফর কি জানলাম, ফ্যামিলিয়ার। C ফর কি আমাদের, C ফর আসবে কনসিডারেশন বলতে কি, এটা একটু কথাটা ওয়ার্ড দেখাচ্ছে, ডিজায়ারটা একটু ক্লিয়ার বোঝাচ্ছে, না তার প্রয়োজন, সে নিতেই চাচ্ছে, সে কিনবেই এরকম বোঝাচ্ছে। তবে কনসিডারেশনের ক্ষেত্রে ওয়ার্ডটা একটু চেঞ্জ হচ্ছে, তবে এই দুইটা জিনিসের কাজই হচ্ছে একই। কনসিডারেশন মানে কি হচ্ছে, কনসিডারেশন আমি এটা করাচ্ছি তাকে যে সে আসলে নিতে চাচ্ছে প্রোডাক্টটা, নেওয়ার জন্য তাকে যত কিছু করা প্রয়োজন সব কিছু আমরা এখানে করার চেষ্টা করতেছি, সে আমাদের প্রোডাক্টটা নেওয়ার জন্য কনসিডার হয়ে গেছে, কনসিডারেশন যেটা বলতেছি। পি ফর কি আসছে, পারচেস, যেহেতু সে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, ডিজায়ার হয়ে গেছে বলতে পারি, সেক্ষেত্রে সে পারচেস করে ফেলছে অলরেডি। পারচেস করার পর কি হয়েছে, লয়ালিটি, মানে সে লয়াল কাস্টমার হয়ে গেছে আপনার অ্যাওয়ারনেস করলেন, ফ্যামিলিয়ার করলেন, কনসিডারেশন করালেন তাকে দিয়ে, সে আপনার কাছ থেকে এখন পারচেসও করে ফেলছে। পারচেস করলে কি আসবে, L ফর লয়ালটি মিনিং আপনার কাস্টমার, সে আপনার কাছ থেকে কিছু না কিছু কিনছে, তার থেকে আপনি কিছু একটা লয়ালিটি পাইছেন যেটা বলতে পারি আমরা। তাহলে দেখেন, যে কাস্টমারটা লয়্যালটি হয়ে গেছে আপনার, L ফর লয়্যালটি, এই L সেক্টরে চলে আসছে, শেষের যে আমাদের
ফানেলটার শেষ। সেখান থেকে এখন একটা কাস্টমার আবার যদি তাকে এখানে নিয়ে যান, সেটা কি পসিবল? আবার যদি এল থেকে এতে নিয়ে যান, এ থেকে আবার এফ এ সিতে, এটা কখনোই পসিবল না, বা এটা কখনোই আমরা করব না। যদি করা প্রয়োজন হয়, তার মানে ধরে নিতে হবে যে তাকে যে আপনি প্রোডাক্টটা পারচেস করছে, অবশ্যই কোনো খারাপ ধরনের কোনো প্রোডাক্ট দিছেন, যেটা ভেবে কিনতে চাইছে সে সেটা হয় নাই, বা আপনার সার্ভিসটা তার পছন্দ হয় নাই, তার জন্য সে আপনাকে মনেও রাখে নাই, আপনাকে মনে রাখার মতো কিছু মনেও করে নাই, সে ভুলে গেছে, তাকে আবার প্রথম থেকে নিয়ে আসতে হচ্ছে ফানেলে করে। তা আমরা যদি ভালো সার্ভিস দিতে পারি, আমরা ভালো প্রোডাক্ট দিতে পারি, তাহলে পারচেস থেকে লয়্যালটিতে চলে আসবে, লয়্যালিটির পর পারচেসে যাবে, আবার সে পারচেস থেকে আবার লয়্যালিটি হবে, লয়্যালিটি থেকে আবার কোনো একটা প্রোডাক্ট কিনবে, এভাবে কি একটা সার্কেল আকারে ঘুরতে থাকবে। এখানের ক্ষেত্রে কি, এখানের ক্ষেত্রে একই, যাকে অ্যাওয়ারনেস করাই দিয়েছেন সে ফ্যামিলিয়ারতে চলে আসবে, ফ্যামিলিয়ার থেকে আবার অ্যাওয়ারনেস করবে, ফ্যামিলিয়ার হয়ে যাবে, এভাবে হতে হতে সে কনসিডারেশনে চলে আসবে, কনসিডারেশনে চলে আসার পর আবার ফ্যামিলিয়ার যাবে, এভাবে করতে করতে পারচেস চলে যাবে। যখন লয়্যালটিতে চলে আসবে তখন এই সার্কেলটা ছোট হয়ে যাবে। এবং একটা মার্কেটারের দায়িত্ব হচ্ছে, আমাদের কাজই হচ্ছে ছোট সার্কেলটাকে যত ছোট করা যায়। আমি যদি পারচেস লয়্যালটি আমি একটা জিনিস বের করব, সে কিনবে, বের করব, কিনবে, তখন কি হবে, এটা আমাদের মার্কেটিং বাজেট কমে আসবে, সব কিছুই কমে আসবে, সার্কেলটা ডেটাও কমে আসবে। এটা করতে আমাকে যে সময় লাগতেছে পারচেস টু এলে যেতে, পি টু এলে যেতে, আমাদের সময়টা তুলনামূলক অনেক কম লাগবে। এই যে এফসিপিএল এর যে মিনিংগুলা বললাম আমরা, এতটুকু পর্যন্ত আমরা বুঝছি? কারো কোনো কোয়েশ্চেন আছে, অবজেকশন আছে? ভাই, এই এই যে দুইটা ফ্রেন্ড, একটা হচ্ছে এসএসসি, তারপরে হচ্ছে আপনার এখন যেটা দেখলাম, জি, এইগুলোর মধ্যে মানে বেসিক ডিফারেন্সটা কি? মানে আমরা কখন বুঝবো যে এইটা অ্যাপ্লিকেবল? মানে আমি যখন এটা তৈরি করার পরে সেলসে আসবো, দুটোটা একটু সেলসের সাথে রিলেটেড, হুম, আমি কখন কোনটাকে ইউজ করব? ওকে, বুঝতে পারছি। আমি অলরেডি এটা বলছি, তারপর আবারও বলছি, হয়তো বা এখন রিলেট করতে পারবেন আপনারা। আমরা যে এই ফানেলটা চালাচ্ছি এবং আইদা ফানেলটা, আইদাটা বললাম কি, এটা অনেক ওল্ড, এবং আইদা সরাসরি কি চলে যাচ্ছে, অ্যাটেনশন থেকে চলে যাচ্ছে। আপনার অ্যাটেনশন, একটা প্রোডাক্ট, আপনি একটা মোবাইল ফোন বিক্রি করবেন, আমরা যেহেতু টি শার্ট নিয়ে উদাহরণ দিচ্ছি, টি শার্ট নিয়ে বলি, আমরা একটা টি শার্ট বিক্রি করব, টি শার্টটার জন্য আমরা কি করতেছি, মানুষের সরাসরি অ্যাটেনশন নিচ্ছি, কোন ব্র্যান্ডের টি শার্ট, কে বানাচ্ছে, কিছু আমাদের আমাদের ব্যাকএন্ড কেউ কিছু জানে না। আইদাতে কি হচ্ছে, সরাসরি আমরা চলে যাচ্ছি, তার মানে ধরে নিচ্ছি জানে। এবং এফসিপিএল এর ক্ষেত্রে কি হচ্ছে, আমরা জানি যে আমাদের ব্যাকএন্ড সম্পর্কে কেউ জানে না, আমাদের ব্যাকএন্ড সম্পর্কে আগে জানাইতে হবে। তাহলে আমরা কি করব, ব্যাকএন্ড জানাইতে গেলে আমাদেরকে অ্যাওয়ার করতে হবে, আমার কোম্পানি সম্পর্কে জানাতে হবে, সেটা আমরা কি করব, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবো বিভিন্ন ধরনের। তাহলে আইদা কখন ব্যবহার করব, যদি আমাদের সব কিছুই জানে আমাদের সম্পর্কে, আমাদের কোম্পানি সম্পর্কে পরিচিত, আমাদের প্রোডাক্ট সম্পর্কে পরিচিত, তবে নতুন একটা প্রোডাক্ট আসছে বা নতুন ভাবে মার্কেটিং করতে হচ্ছে কোনো একটা প্রোডাক্টের জন্য বা সার্ভিসের জন্য, তখন আমরা আইদাটা ব্যবহার করতে পারি, সরাসরি অ্যাটেনশনে চলে যেতে পারি। অ্যাটেনশনে বলতে কি বোঝাচ্ছি, আমরা এখানে যে ওয়ার্ডগুলো ব্যবহার করব, আমরা যে ক্যাপশনগুলো ব্যবহার করব, আমাদের ইমেজ বা ভিডিওর মধ্যে যেগুলো কথা বলবো, সেগুলাই এখানে বলা হচ্ছে। আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যখন চালাবেন, আমরা এটার পরে টপিক, আমি এই একটু স্কিপ করি, এটাতে পরে যাচ্ছি, এটার পরে আমি যেটা শেষ করব, এটার পরে আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম এটাতে যাব। তা আইডিয়াটা আমরা ব্যবহার করব যখন পুরনো কোনো ক্যাম্পেইনের ক্ষেত্রে, যদি আমাদের কোম্পানির সামনে পরিচিত হয়, আর এফসিএলটা নতুন কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এতটুকুই ক্লিয়ার। আপনি চাইলে নতুনটার ক্ষেত্রে এটা দিয়ে শুরু করতে পারেন, পুরানোটার ক্ষেত্রে এটা দিয়ে শুরু করতে পারেন। পুরানোর ক্ষেত্রে এটা হবে না, অ্যাওয়ারনেস প্রয়োজন নাই, সরাসরি ফ্যামিলিয়ার থেকে আমরা কনসিডারেশন থেকে চলে যেতে পারি। এই হচ্ছে ফ্রেমওয়ার্কের মানে কোনটা কখন ব্যবহার করতে পারি। আশা করি বুঝছেন, আপনার কোশ্চেনের অ্যান্সার পাইছেন? সজীব ভাই, আপনি কি কোশ্চেনের অ্যান্সার পাইছেন? জি ভাই, বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। কোম্পানিটা যদি নতুন হয় তাহলে আমরা আহ, ওকে, ঠিক আছে ভাই, আমরা তাহলে পরের টপিকে যাচ্ছি। পরের টপিকটা এটা নিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে যে আমরা দুইটা ফ্রেমওয়ার্ক এখানে পেলাম, মার্কেটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতেছি, তবে কোনটা কিভাবে ব্যবহার করব? আমরা তো এখানে জাস্ট অ্যাওয়ারনেস, ফ্যামিলিয়ার এগুলা বলতেছি, এগুলা আসলে কিভাবে আমরা অ্যাডের ক্ষেত্রে কাজে লাগাতে পারি।
অ্যাওয়ারনেস যখন আমরা করব আসলে, তখন আমরা এটা করার চেষ্টা করব আমাদের ব্যাকএন্ড সম্পর্কে, আমাদের কালচার সম্পর্কে, আমরা কি করতে চাচ্ছি, আমাদের ভিশনটা কি, সেটা সম্পর্কে আমরা বিভিন্ন ক্যাম্পেইন চালাবো। ধরেন একটা টি শার্ট কোম্পানি আছে, সে টি শার্টটা শুধুমাত্র যারা হচ্ছে ক্রিকেট ক্লাব আছে তাদের জন্যই বানায় টি শার্ট, এরকমও হতে পারে। অথবা একটা ফোন কোম্পানি যে ফোন বিক্রি করবে, তখন ফোন কোম্পানি সে নতুন আসছে, তাকে কেউ চিনে না, স্যামসাং বলেন, ভিভো বলেন, আইফোন বলেন, সবাই চিনে। নতুন একটা ব্র্যান্ড আসছে, XYZ ব্র্যান্ড, সেকে চিনে না, তখন তার ক্ষেত্রে কি করতে হবে, অ্যাওয়ারনেস চালাতে হবে। তার ব্র্যান্ডটা কি করতে চাচ্ছে, কিভাবে কি করবে, অ্যাওয়ারনেস করতে হবে। এভাবে আস্তে আস্তে অ্যাওয়ারনেসের ক্ষেত্রে আপনার অ্যাওয়ারনেসের যে শব্দগুলো যায়, যে কালচারগুলো যায়, সেগুলো তুলে ধরতে হবে। ফ্যামিলিয়ার ক্ষেত্রে যেগুলো যায় সেগুলা, কনসিডারেশনের ক্ষেত্রে যখন আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আপনি পারচেস ক্যাম্পেইন আবার চালাতে পারবেন না, কারণ পারচেস ক্যাম্পেইন আপনাকে এভাবেই দেখাতে হবে তাকে যে না আপনি কিনতে পারবেন এখান থেকে সরাসরি। আপনি যখন কনসিডারেশন চালাবেন তখন কনসিডারেশনে চালাতে হবে আপনাকে যে আপনি এটা আসলে আপনার জন্যই, আপনি এটা কিনতে পারেন। আর হ্যাঁ, ও নিজেই বলবে যে না এটা আমার জন্য, আমি কিনতে পারি, এটা আমি কিনবই। এভাবে আপনাকে আপনার ওয়ার্ডের মাধ্যমে, আপনার টেক্সটের মাধ্যমে, আপনার বিভিন্ন ভিডিও ইমেজের মাধ্যমে এটা আমাদেরকে কি করতে হবে, প্রকাশ করতে হবে। এখন বলি চলেন, আচ্ছা দেখি আমরা পেনটা নেওয়ার চেষ্টা করি, যদিও আমি কখনো পেনটা ব্যবহার করি না। আচ্ছা, ধরে নিলাম কিভাবে আমরা FCPLটা বুঝি, তাহলে আমরা বুঝে যাব। আমরা এটা কাজ করতে পারি যে একটা ব্র্যান্ড আসলো আমার কাছে, সে ব্র্যান্ডের জন্য আমাদেরকে কি চালাতে হচ্ছে, অ্যাড চালাতে হচ্ছে। তা আমরা প্রথমে যদি এরকম করি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের জন্য আমরা একটা ক্যাম্পেইন তৈরি করলাম, ফ্যামিলিয়ার জন্য কি করলাম, আমরা একটা ক্যাম্পেইন তৈরি করলাম, সেটা ভিডিও হতে পারে, ইমেজ হতে পারে। আমরা বাস যে কোনো ক্যাম্পেইন বলতেই বুঝে নেবেন ভিডিও আর ইমেজ, কারণ এই দুইটা ছাড়া আমরা কোনোটাই চালাই না, টেক্সট ক্যাম্পেইন কেউ চালাই না, ওটা আলাদা টপিক। তারপরে আমরা কনসিডারেশন আর একটা থেকে দুইটা চালাতে পারি, আমরা একটা এখানেও ধরলাম। আরেকটা হচ্ছে পারচেস ক্যাম্পেইন, আমরা কি করতে পারি, এখানে এসে দুটা ক্যাম্পেইন চালাতে পারি। লয়্যালটির ক্ষেত্রে সে তো কাস্টমার হয়ে গেছে, তাকে তো ধরে রাখতে হবে, সেখানে আমরা একটা ক্যাম্পেইন চালাতে পারি, এটা স্কিপ করলাম, আমরা এটা বাদ দিই। পারচেস ক্যাম্পেইন আমরা দুইটা চালাতে পারি, অথবা আমরা এখানে এটাও কাজ করতে পারতাম কি, দুইটা করে আমরা প্রত্যেকটাতে ক্যাম্পেইন চালাবো। এখানে দুইটাকে যদি ক্যাম্পেইন চালাই ফেলি তাহলে হয়ে যাচ্ছে। তাহলে এটা কিভাবে হতে পারতো, দুইটা ক্যাম্পেইন বলতে বোঝাচ্ছি আমি, একটা দিব আমরা ইমোশনাল, প্রত্যেকটার ক্ষেত্রে, অ্যাওয়ারনেসের ক্ষেত্রেও দিতে পারবো, ফ্যামিলিয়ার ক্ষেত্রে দিতে পারবো, পারচেসের ক্ষেত্রে দিতে পারবো। তাহলে আমরা যদি এইভাবে একটা ক্যাম্পেইন তৈরি করি ইমোশনাল, যে তার কিভাবে এটা কাজ করতেছে, তাকে ইমোশনালি কি করতে হবে, অ্যাটাচ করতে হবে আপনার সাথে। আরেকটা হতে পারে কি, লজিক দিয়ে। ইমোশনটা কি আমি প্রথমে বলি, ইমোশনটা এটা যে আপনি একটা মোবাইল বিক্রি করতে যাচ্ছেন, আপনি একটা মোবাইল ব্র্যান্ড, তো মোবাইলটা এভাবে হতে পারে যে সে একটা জায়গায় পরিবেশে, আপনি একটা ভিডিও করলেন যে একটা পরিবেশে গেল, পরিবেশে যাওয়ার পর সে ছবি নিচ্ছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে, বিভিন্ন ফটোগ্রাফি করতেছে, সেগুলো তুলে ধরলো একটা শর্ট ভিডিওর মধ্যে, মনে করেন 60 সেকেন্ডের একটা ভিডিওর মধ্যে। তাহলে এটাকে কি হলো, সে ইমোশনালি অ্যাটাচ হচ্ছে যে আমারও যদি একটা ফোন থাকতো এই মডেলের, আমিও এগুলো ভিডিও করতে পারতাম, আমারও এইভাবে এভাবে ফিউচারগুলো। তো এখানে কি করলাম, আমি কোনো ফিউচারের কথা বললাম না, কোনো লজিক্যাল টপিক দিলাম না, আমি জাস্ট আমার একটা ইউজার্স কেসটা দেখালাম তাকে, শুধুমাত্র ইমোশনাল অ্যাটাচ করার জন্য। তারপরে কি হতে পারে, দুইটা যেহেতু ক্যাম্পেইন বললাম, একটা তো এটা গেল, 2 নম্বর ক্যাম্পেইনটা আমরা কি করতে পারি, এটা একটা গেল, 2 নম্বর ক্যাম্পেইনটা এটা হতে পারতো, আচ্ছা এখানে তো মার্ক করা যাচ্ছে না, আমরা এভাবে মার্ক করি। 2 নম্বর ক্যাম্পেইনটা কি হতে পারতো, লজিক্যাল। কেমন, যে আপনি বলতেছেন এই ফোনটা নেন, এই ফোনটাতে এত ব্যাটারি আছে, এত মেগাপিক্সেল ক্যামেরা আছে, প্রসেসরটা এভাবে বিভিন্ন ইনফরমেশন দিচ্ছেন, এগুলো হচ্ছে লজিক্যাল, মানে এটা লজিক দিচ্ছেন যে না আপনি যদি এই ফোনটা নেন তাহলে এই সুবিধাগুলো পাচ্ছেন, এগুলো তার সাথে ফিউচার পাচ্ছেন। তো এভাবে আমরা প্রত্যেকটাতে যদি দুইটা করে ক্যাম্পেইন চালানোর চেষ্টা করি, একটা হচ্ছে ইমোশনালভাবে, একটা হচ্ছে লজিক্যালভাবে, এই দুইটা চালালে আমাদের যে কোনো ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা সুন্দরভাবে আমরা কি করতে পারবো, আমাদের এটা ক্যাম্পেইনটার থেকে বেস্ট যে আউটপুটটা বা বেস্ট রেজাল্ট আমরা বের করে আনতে পারবো যে কোনো ক্ষেত্রে। হ্যাঁ, আমি আপনি সবাই
ক্যাম্পেইন চালাই, সব এখানে আমার থেকে আরও ভালো ভালো অ্যাডস এক্সপার্ট আছে যারা ক্যাম্পেইন চালায়। সবাই যে এই ফ্রেমওয়ার্কগুলো ব্যবহার করেই যে এক্সপার্ট হয়ে গেছে, সে অ্যাড চালাইলে এই ফ্রেমওয়ার্ক ব্যবহার করলো, অ্যাড চালাইলো সাকসেস, তা কিন্তু না। আপনার ক্যাম্পেইন ফেলও হতে পারে, 99%ই 90% আমি বলি 90%ই কী হয়, অ্যাড ক্যাম্পেইন ফেল হয়ে যায়। এটা বড় বড় যারা অ্যাড এক্সপার্ট আছে, ইন্ডাস্ট্রি এক্সপার্ট আছে, তারাই এটা নিজেরাই বলে যে প্রত্যেক 100টা ক্যাম্পেইনের মধ্যে 90টা ক্যাম্পেইনই ভালো রেজাল্ট দিতে পারে না। 10টা রেজাল্ট মানে 10টা ক্যাম্পেইন খুব ভালো রেজাল্ট দেয়। তাহলে আমরা দুইটা এখানে জিনিস শিখলাম, সেটা হচ্ছে আমাদের যখনই কোনো একটা ক্যাম্পেইন চালানোর চেষ্টা করব, সেটাতে যদি ভালো রেজাল্ট আনতে চাই, তাহলে আমরা ইমোশনাল এবং লজিক্যাল দুইটা জিনিস অ্যাটাচ রাখার চেষ্টা করব। আবার দুইটাকে কম্বাইন করার চেষ্টা করব না, যে একটা ভিডিওর মধ্যে ইমোশনালও বলতেছি আবার লজিকও দিচ্ছি। যদি আলাদা করা যায়, যেহেতু আলাদা করতে গেলে এক্সট্রা একটা খরচ, আপনি একই ক্যাম্পেইন যদি $5 করে চালাতে পারতেছিলেন, সেখানে আপনাকে কী করতে হচ্ছে, এখন $10 করে দিতে হচ্ছে। তো যদি করা অসম্ভব হয় তাহলে দিবেন, আর অ্যাভয়েড করার বেশিরভাগ সময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এবং এই যে বিষয়গুলো আপনাকে বললাম, এগুলা কোনো ছোটো মোটো অ্যাডস যারা চালায় বাংলাদেশের, যদি আপনার প্রেক্ষাপটে আমি বলি, ভাই আমার পেজটার অ্যাক্সেস দিলাম, আপনি $2 করে প্রতিদিন বুস্ট করে দেন। যে কোনো বড় বড় দেখি পেজগুলো, অনেক বড় বড় পেজ যারা ভালো পরিমাণে বিজনেস করতেছে, তারাও একই অবস্থা করতেছে। তাদের কোনো ফানেল নাই, তারা কোনো নিয়ম মানে না, এই বুস্টিং একটা শব্দ পাইছে, বুস্টিং করে দিচ্ছে, হয়ে যাচ্ছে। তো আমরা যেটাই ক্যাম্পেইন চালাই না কেন, এভাবে মেনটেন করার চেষ্টা করব, বেস্ট আউটপুট আমাদের ক্লায়েন্টের জন্য অথবা আমাদের নিজের বিজনেসের জন্য কাজে লাগাতে আমরা কি করব, এই ধরনের ক্যাম্পেইন ব্যবহার করার চেষ্টা করব। যদি আপনি এইভাবে ক্যাম্পেইন সাজাতে পারেন, এইভাবে আগাতে পারেন, দেখবেন যে বেস্ট থেকে বেস্ট রেজাল্ট আপনি আপনার ক্লায়েন্টের জন্য, আপনার নিজের জন্য বের করে আনতে পারছেন। তাহলে আমরা কি এতটুকু বুঝছি? আশা করি এতটুকু পর্যন্ত কোথায় কোনটা কেমন কি ব্যবহার করতে পারি সব কিছু বুঝছি। আমরা কি ক্লিয়ার? জি ভাই। মাজেদুর রহমান ভাইয়া আমরা ক্লিয়ার? রাহুল ভাইয়া, রাহুল না রহুল ভাইয়া? হ্যাঁ রাহুল, হ্যাঁ ক্লিয়ার স্যার। ওকে ভাইয়া। রাশেদুল ভাইয়া আপনি কি আছেন? ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। ওকে ভাইয়া। সজীব রায় ভাইয়া আপনি কি ক্লিয়ার? আহ, জি জি ভাই। আচ্ছা ভাই, এটা কি প্র্যাকটিক্যালি এগুলো দেখাইবেন থিওরির বাইরে? আচ্ছা, তাহলে ব্যাপারটা আরো মানে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যেত হ্যাঁ আর কি। সেটা অবশ্যই। আমরা কিছু আমাদের মানে কোর্স চলাকালীন বিভিন্ন প্র্যাকটিক্যাল আমরা প্রজেক্ট, লাইভ প্রজেক্টগুলো দেখার চেষ্টা করব। আজকে যেরকম আমি একটা চলমান ক্যাম্পেইনের দেখালাম আপনাকে, ওভারভিউটা দেখালাম। আমরা চাইলে এরকম এসে যে আমরা এই ফ্রেমওয়ার্কটা এভাবে ব্যবহার করছি, তো আমাদের রেজাল্টটা এরকম এরকম আসছে, আমরা এভাবে কি দেখাতে পারি, পুরো রেজাল্টটা অ্যানালাইসিস করে দেখাতে পারি। অবশ্যই আমি এইরকম 1-2টা ক্লাস নেওয়ার চেষ্টা করব, যেহেতু আপনাদের অনেক ক্লাস আরও বাকি আছে। দেখা যাক কোনো একটা ক্লাসের ফাঁকে আমি এগুলো নিয়ে আলোচনা অবশ্যই করব, কারণ আপনাদের, আমাদের মেইন উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের এরকম যে আপনাদেরকে কিভাবে এটাতে এক্সপার্ট করে তোলা যায়, প্রো করে তোলা যায়। আমি প্রো করে তুলতে পারবো না, আমার যতটুকু ইনফরমেশান আমি জানি সেটার আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি। বাকি দায়িত্ব হচ্ছে আপনাদের প্র্যাকটিস করা, এটা সম্পর্কে আরও রিসার্চ করা। এই ফ্রেমওয়ার্কটাও তো কিন্তু আমার বানানো না। আপনি যদি বলেন যে এটা হচ্ছে মিম ভাই বানাইছে AFCPL, এটা ভুল। এটাও মিম ভাই বানায় নাই, এটাও মিম ভাই বানায় নাই, এটা কোনো না কোনো মার্কেটিং এক্সপার্ট, ইন্ডাস্ট্রি এক্সপার্ট বানাইছে এটা। এই জন্য আমরা কি করতেছি, ব্যবহার করতে পারতেছি আমাদের কাজের সুবিধার্থে, সহজ করার জন্য আরও। তো আমরা এইভাবে কাজগুলা করব। তো এগুলা নিয়ে যদি ঘাটাঘাটি করি, আরও ইনফরমেশন পাবো, আরও আমরা এটাতে প্রো হতে পারবো। তবে এটা নিয়ে অবশ্যই ঘাটাঘাটি করতে হবে। এখন একটা কথা হয়ে আসি আপনাদের, যে ভাই এত কিছু তো আমাদের প্রয়োজন নাই আসলে। অনেকের মাথায় কোশ্চেন অথবা চলেও আসছে অথবা আসবে, যে আসলে এত কিছু কি করে কেউ ক্যাম্পেইন চালায়? আপনি যদি মার্কেটিং প্রো হইতে চান, আপনাকে আলট্রা প্রো হইতে গেলে অবশ্যই এগুলা জানতে হবে। আর এগুলো আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখবেন না কখনোই, যে বাংলাদেশে আমাকে এত টাকা কে দিবে, এত কিছু ওর জন্য করবো, যে এরকম ব্র্যান্ডও করবেন আমার সাথে, আমি ব্র্যান্ডের সাথে যেতেও পারবো না।
এটা করার জন্য বাইরের বড় বড় প্রতিষ্ঠান আছে, বাইরের অনেক পার্সন আছে যারা চাচ্ছে যে এক্সপার্ট লেভেলের মানুষ আসুক, যে সবই জানে, আমাকে আমার মার্কেটিংয়ে হেল্প করতে পারবে। আপনি যদি 5টা বিষয়, যখন একটা ক্লায়েন্ট আসলো, সে একটা বিষয় নিয়ে আসলো, একটা টপিক, তাকে যদি আপনি আরও 5টা বিষয় আপনি ফ্রিলি বলে দিতে পারেন তার রিলিভেন্ট ফিল্ডের উপর, সে আপনাকে কাজ দিতে বাধ্য। এবং আপনি যখন বেশি বেশি জানবেন, আপনি নিজেই কাজ খুঁজে বের করতে পারবেন কোথা থেকে, কারণ আপনি মার্কেটিং জানেন। আর একজন মার্কেটার কাজই হচ্ছে সেলস করা, বিক্রি করা। কারণ আপনি একটা স্কিল জানেন, ওইটা বিক্রি করার দায়িত্ব আপনারই নিজেরই। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এতটুকু বুঝছি কোথায় ব্যবহার করব, এটা নিয়ে আরও একটু ঘাটাঘাটি করব। আর আমরা একটু আমাদের এই যে, আমি যদি ফেসবুকটা ওপেন করি, আমাদের একটা গ্রুপ আছে, আমরা জানি কি না সবাই জানি না, কারণ অনেকে অনেক সময় দেখা যায় যে আমরা নতুন জয়েন করছি, এরকমও আছে হয়তো বা এই ক্লাসের মধ্যে। সেগুলো প্রিভিয়াস ক্লাসগুলো দেখব। এর পাশাপাশি আমাদের একটা গ্রুপ আছে, একটু লোডিং নিতে টাইম নিচ্ছে। আচ্ছা, এটা আমাদের একটা গ্রুপ আছে, আমরা সবাই যদি মিলে এই গ্রুপে এঙ্গেজ হয়ে আমরা বিভিন্ন ধরনের আমরা পোস্ট করি আমাদের আজকের টপিকটা, আমরা কি কি নিয়ে আলোচনা করলাম, শর্টলি যদি আমরা এগুলা লিখে একটা পোস্ট করি, এবং আমরা এই যে ধরেন আমরা এটা নিয়ে আলোচনা করলাম, এটা নিয়ে আমরা কতটুকু জানলাম, আসলে কি কি ব্যবহার করতে পারি, সেটা সম্পর্কে যদি আমরা এখানে পোস্ট করি, তাহলে একে তো আমরা আমাদের জন্য কাজ করলাম, আমরা আমাদেরকে হেল্প করতে পারতেছি, অপরদিকে আপনার পোস্টটা দেখে আরেকজন উপকৃত হবে, আরেকজন পড়বে, আরেকজন পড়ে সেও ইনফরমেশনটা পেয়ে গেল, সে যে ইনফরমেশনটা মিসিং গেছিল সে আরেকটা ইনফরমেশন পেয়ে গেল। এভাবে যদি আমরা একে অপরকে হেল্প করার চেষ্টা করি, তাহলে আমরা আরও তাড়াতাড়ি এবং আরও খুব সহজেই আমরা জিনিসগুলো ক্যাপচার করতে পারবো, আমরা শিখতে পারবো। তো অবশ্যই আমরা এঙ্গেজ হওয়ার চেষ্টা করব। আর যে প্র্যাকটিক্যাল বিষয়গুলো ছিল, আমরা ওই প্র্যাকটিক্যাল বিষয়গুলো সবাই করার চেষ্টা করব, যে কি কি বিষয় আমরা আসলে প্র্যাকটিক্যালি করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, সেগুলো আমরা করব। এবং অনেকে এখনও আমাদের প্র্যাকটিক্যালগুলো জমা দিই নাই, যেগুলো আমাদের প্র্যাকটিক্যালি করতে হবে। দিন শেষে লস টাকার আমার কোনো লস না, কারণ আমি যদি এখান থেকে একজনকেও বের করতে পারি যে ভালো কিছু করতেছে, তাহলে আমার ওটাই আমার সার্থকতা, ওটাই আমার সফলতা বলতে পারি আমি, যে না, আমি এখান থেকে মিনিমাম হলেও একজনকে আমি কি করতে পারছি, মার্কেটার করে তৈরি করতে পারছে, যে এখন ভালো কাজ করতেছে, সেটা 5 টাকা হোক 10 টাকা হোক কাজ করতে পারতেছে। তা আমারও ভীষণটাই এরকম, যে সবাই এরকম, যদি আমার পার্সেন্টেজটা একটা না হয়, আমার যদি 5 জনে 5 জন হয়, 10 জনে 10 জন হয়, আরও ভালো। তো আমরা কি করব, সবাই প্র্যাকটিস করব। দিন শেষে লস কিন্তু আপনাদেরই হবে যদি প্র্যাকটিস না করেন, কারণ আপনি এখানে সময় দিচ্ছেন 1 ঘন্টা 2 ঘন্টা যাই দিচ্ছেন ক্লাসে, আপনার এটা সময় ইনভেস্ট হচ্ছে। তো এই সময়টাকে আর একটু ইউটিলাইজ করার চেষ্টা করবো কীভাবে, প্র্যাকটিস করে এই ভিডিওগুলো, রেকর্ডেড ক্লাসগুলো আবার দেখব। রেকর্ডেড ক্লাস যদি দেখতে বোরিং লাগে, যেহেতু অলরেডি আমরা এগুলো জানছি, শুনছি, তাহলে আপনি এই টপিকগুলোর উপরে একটু রিসার্চ করেন, গুগলে সার্চ করেন, ইউটিউবে সার্চ করেন, প্রত্যেকটা ভিডিও আপনি পেয়ে যাবেন। তো আজকের ক্লাস নিয়ে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে একটু করতে পারেন। প্রিভিয়াস ক্লাস নিয়েও কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারবেন। আচ্ছা, কারোর কোনো তাহলে কোশ্চেন নাই। যদি কারোর কোনো কোশ্চেন না থাকে আমি আবারও জিজ্ঞেস করছি। ভাইয়া একটা জি একটা আবদার ছিল ভাইয়া। জি বলেন। ভাইয়া আমি আসলে বেসিক্যালি আপনার ইউটিউবের মধ্যে ক্লাসটা থেকে আসলে নেটের প্রবলেম থাকার কারণে জি জি মানে লাইভে ক্লাসটা তেমনভাবে কন্টিনিউ করি না। তো মানে আমি ইউটিউবে আপনার রেকর্ডেড ভিডিও গুলো দেখি সবসময়। গ্রুপটা জানতাম না, নয়তো অ্যাসাইনমেন্ট গুলো গ্রুপে জমা দিতাম। আসলে ইউটিউবে ক্লাস দেখি তো অনেক প্রশ্ন থাকতে করতে পারি না। সেটা হচ্ছে ওই যে কার্ডের ব্যাপারটা, হচ্ছে বিন যে একটা নাম্বারের যে বিন দেওয়ার ব্যাপারটা, যেটা জি $15 বলছেন যে কম ইয়ে করে, জি ওই ব্যাপারটা না মানে
পুরোপুরি ক্লিয়ার হয় নাই যে পিনটা কোথায় পাবো। আর কার্ডের ব্যাপারটা, কার্ডটা কি এটা সবচেয়ে বেশি ভালো হয়, বা কোন ব্যাংকের কার্ডগুলো পারচেজ করলে সবচেয়ে বেশি ভালো হয়? আর ওই পিন নাম্বারের ব্যাপারটা যদি একটু ক্লিয়ারলি বলতেন, ওকে, ঠিক আছে। তাহলে আপনার প্রথম জানতে ওকে ভাইয়া, বুঝতে পারছি আপনার কোয়েশ্চেনটা। যাক, এই যে দেখেন, আমরা সজীব ভাই একটা কোয়েশ্চেন করলো, এটা আমাদের অনেকের জন্য কাজে লাগতে পারে, অনেকে জানি আমরা, অনেকে অজান্তা। তো এভাবে আমরা একে অপরকে প্রশ্ন করব, বিভিন্ন কেন, কিভাবে হলো, কেন হলো, এভাবে প্রশ্ন করতে থাকবো। তো যে প্রশ্নটা ভাইয়া করলেন আপনি, প্রথমত বিনেরটা বলি। বিন হচ্ছে 15% যে এক্সট্রা আমাদেরকে ভ্যাট দিতে হয়। ফেসবুকে আমরা যদি $100 অ্যাড চালাই, তাহলে আমাদেরকে $115 দিতে হয় বাংলাদেশ থেকে যদি চালাতে যান। অটোমেটিক ফেসবুক আমাদের কার্ড থেকে $115 কেটে নেবে। এখানে যদি আমরা বিন ব্যবহার করি, তাহলে কি হতে পারে, আর কোনো টাকা কাটবে না, এক্সট্রা টাকা কাটবে না। বিনটা কি? বিনটা হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। বিনটা আপনি অফিসিয়ালভাবে নিতে পারেন সরকার থেকে, আপনার ট্রেড লাইসেন্স, আপনার বিজনেস ডকুমেন্ট দিয়েও নিতে পারবেন। আর আপনি চাইলে বিভিন্ন পেজে সেল করে বিন নাম্বার, 100, 200, 300, 400 টাকা করে। ওইটা একটা আলাদা টপিক। আমাদের যে পেজটার কথা বললাম, এই যে অ্যাডটা ক্যাম্পেইনের কথা বলছিলাম, আমরা এখানে অ্যানালাইসিস করলাম, এই পেজটাও তো যদি জানি কোন ব্রাঞ্চে, এখানেও দেখবেন একটা বিনের পোস্ট করা আছে। তো বিনটা সিক্রেট একটা বিষয়, যেটা আমরা এখন এটা রিভিল করা যাচ্ছে না। তবে বিনের উপকারিতা অপকারিতা সব কিছু আমরা বললাম। যাদের বিন প্রয়োজন হবে আমাকে পার্সোনালি নক দিন, আমি আপনাদেরকে বিন দিয়ে দিব, প্রোভাইড করে দিব, সমস্যা নয়। এবং কার্ডের যে বিষয়টা, আপনারা যদি বাংলাদেশি কার্ড ব্যবহার করতে চান, তাহলে সিটি ব্যাংক আমি প্রেফার করি। সিটি ব্যাংক একটু ভিআইপি টাইপের সার্ভিস ওদের, ওরা একটু মানে ওদের কালচারগুলো ভিআইপি, মানে ওরা মানুষকে সম্মান করতে জানে না, তবে ওদের এমনিতে সার্ভিসগুলা মোটামুটি ভালো আছে। তো এমএক্স কার্ডটা যেটা দেয় ডুয়েল কারেন্সি, ওই এমএক্স কার্ডটা খুবই ভালো, ইন্টারন্যাশনাল বলেন ন্যাশনাল বলেন, ওইটা নিতে পারেন। অথবা ব্র্যাক ব্যাংক আমি রেফার করি। আমি নিজে ব্র্যাক ব্যাংকের কার্ড লাইফ টাইম আমার জীবনের প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত আমি ব্র্যাকেরই কার্ড ব্যবহার করছি। তো চাইলে আপনারা ব্র্যাকেও যেতে পারেন, এই দুইটা আমার রিকমেন্ডেড আছে। বাকি ইস্টার্ন ব্যাংকেরটা কেমন? ইসলামী ব্যাংক, ভাইয়া যাদের পাসপোর্ট নাই তাদের কি কোনো আচ্ছা, সলিউশন আছে? জি জি অবশ্যই। যাদের পাসপোর্ট, ইস্টার্ন ব্যাংক। ইস্টার্ন ব্যাংক বুঝতে পারছি। ইবিএল এর যেটা আছে, ইবিএল এর কিছু কার্ড পাওয়া যায়, সেটাও খুব খারাপ যে সার্ভিস দেয় তা না। তবে ইবিএল এর প্রবলেমটা হচ্ছে, এখন বাকি অনেক ব্যাংক আছে যারা ডলার দিতে চায় না। ইসলামী ব্যাংক যেমন আপনার ডলার দেয় না, সর্বোচ্চ $300 দেয়। আর অন্যান্য ব্যাংকও এরকম করতেছে, ডলার দিতে চায় না। তো ইবিএলও খারাপ না, নিতে পারেন যার যেটা সুবিধা হয়। আপনি যে শুধু ব্র্যাকে নিলেন, আপনার এলাকার কোনো ব্র্যাক ব্যাংক নাই, আর আপনি ব্র্যাক খুঁজতেছেন, তাহলে তো হলো না। আপনার ব্যাংক পাশে ইবিএল আছে, ইবিএল থেকে নিয়ে নেন, যেটা সুবিধা হয় আপনার জন্য। আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম যে এটা নিতে পারেন আপনি। আর এখানে আরেকজন মনে কোশ্চেন করছিলেন, উনি কি লিভ নিলো কিনা বুঝলাম না, যে যাদের পাসপোর্ট নাই তারা কি করবে। তারা হচ্ছে বিভিন্ন কার্ড পাওয়া যায়, ভার্চুয়াল কার্ড পাওয়া যায়, সেগুলো নিতে পারে। বিভিন্ন পেজ থেকে সেল করে সেগুলো ভার্চুয়াল কার্ড। এবং আমি রিকমেন্ড করবো পেউনার কার্ডটা একেবারে নিয়ে নেওয়ার জন্য। নিজের নামে অনেক পেজ, ভেরিফাইড পেজ আছে যারা নিজের নামে করে দিবে আপনাকে আপনার প্রোফাইল থেকে। তো আপনি চাইলে তাদের কার্ডটা কি করতে পারেন, নিয়ে নিতে পারেন তাদের কাছ থেকে, আপনার নিজের নামে এনে দিবে, হয়তো বা 2000, 1000, যাই হোক, যাদের যেটা সার্ভিস চার্জ এরকম, আপনি ভেরিফাই করবেন তাদেরকে তারা রিয়েল কিনা, সেটা নিয়ে নিতে পারেন। তাহলে আর ডলারও লোকাল মার্কেট থেকে আপনি কিনে পাবেন, অনলাইনে অনেক পেজ থেকে, সেভাবে আপনাকে ব্যবহার করতে হবে। অ্যারেঞ্জমেন্টসটা পুরোটাই নিজের উপরে নির্ভর, যে আমার কোনটা প্রয়োজন হচ্ছে আমি ওটা খুঁজে নিচ্ছি বিভিন্ন জায়গা থেকে। ভাইয়া ইউসিবি ব্যাংকের স্বাধীন নামের একটা কার্ড নাকি ওরা প্রোভাইড করে, আমি যতদূর জানি। জি, এটা পাসপোর্ট ছাড়া আর কি, কিন্তু এখানে আপনার ওই যে মার্কেট প্লেসে আপনার আইডি থাকতে হয়, এটা একটু অ্যাকাউন্টটা দেখাই। স্বাধীন যেটা, সেটা হচ্ছে মেন টার্গেট হচ্ছে ওইটা পুরোটাই ফ্রিল্যান্সারদের। আপনাকে দুইটা কার্ড দিবে, একটা ইউএসডি সাপোর্টেড, আর একটা হচ্ছে আপনার কি নর্মাল বিডিটি সাপোর্টেড, দুইটা কার্ড পাবেন। এবং দুইটা কার্ডে কি হবে, আপনার মেবি আমি যতটুকু জানি 70% যাবে ইউএসডিতে, এবং 30% আপনার বিডিটি কারেন্সিতে চলে আসবে টাকাটা, যতটুকু আমি জানি। এবং এখানে চার্জেস আছে, বিভিন্ন মার্কেট প্লেসের আমাদেরকে প্রোফাইল শো করতে হয়, বাংলাদেশ সরকার থেকে যেটা ফ্রিল্যান্সার আইডি কার্ড দেয় সেটা শো করতে হয়, অনেক কিছুই প্রয়োজন হয় আসলে এটা করতে গেলে।
এবং সুবিধা অসুবিধা আপনারা ইউটিউব ঘাটলে পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ ভাই। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? ওকে, ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন মেবি নাই। যদি না থাকে তাহলে আমাদের ক্লাসটা আজকে, যেহেতু আমাদের টপিক আজকে শেষ, এবং পরবর্তী টপিক আমরা অন্য বিষয় নিয়ে দেখব, আমরা কিভাবে কাস্টম অডিয়েন্স রিটার্গেটিং করতে পারি সেগুলো বিষয় দেখব, এবং সেখান থেকে টার্গেটিং করা শিখব। তারপরে যাব এবি টেস্টিংয়ে, তারপরে সেট আপে যাবো, পিক্সেল সেট আপ নিয়ে আলোচনা করব আমরা। তো আজকের মতো আমরা এখানে আমাদের ক্লাসটা স্টপ করছি। আপনারা রেকর্ডের ক্লাসগুলো যারা ক্লিয়ারলি দেখেন নাই, রেকর্ডের ক্লাসটা আবার দেখবেন, কেটে কেটে কেউ দেখবেন না। আর আর আপনার একটু ফোন নাম্বারটা দেওয়া যাবে মেসেজে? আচ্ছা, তো পার্সোনালি কথা বলতাম। আমাদের আমাদের গ্রুপে দিয়ে আছে, তারপর আমি দিয়ে দিচ্ছি 013। এটা নাম্বারে কল দিলে আমাকে পাবেন। এটা অলওয়েজ আমি কলিং এর জন্য ব্যবহার করি আর কি। আর ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যে কোনো সময় হোয়াটসঅ্যাপে আমাকে কল দিলে পাবেন, মেসেজ দিলে পাবেন। বেটার হবে হোয়াটসঅ্যাপে কল দেওয়ার জন্য। সবাইকে রিকমেন্ড থাকবে যে হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করবেন ঠিক আমার আছে। সাথে। তো ওকে ভাই, সবাই ভালো থাকবেন তাহলে, সবাই মনোযোগ দিয়ে কাজ করেন, এবং ইনশাল্লাহ আপনাদের সামনে ভালো কিছু অপেক্ষা করছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।